সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে। পশ্চিম আকাশের শেষ রক্তিম আলোটুকু গিলে ফেলছে নীল সমুদ্র। দূর থেকে ভেসে আসছে ঢেউয়ের অবিরাম শব্দ। মনে হচ্ছে হাজার হাজার অদৃশ্য কণ্ঠ একসঙ্গে ফিসফিস করে বলছে, সত্য লুকিয়ে রাখা যায় না। সমুদ্রের ধারে একটি কালো গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। রাস্তার এক পাশে অসীম জলরাশি, অন্য পাশে সবুজ পাহাড়। গাড়ির জানালায় লবণাক্ত বাতাস এসে বারবার আঘাত করছে। স্টিয়ারিংয়ে বসে আছে আরিয়ান। তার চোখ রাস্তার দিকে, কিন্তু মন বহু দূরে, অনেক দূরে। আজ থেকে ঠিক 1 বছর আগে এই সমুদ্রের কাছেই এমন একটি ঘটনা ঘটেছিল যা সে আজও কাউকে বলতে পারেনি। মানুষের জীবনে কিছু গোপন সত্য থাকে, যেগুলো আদালতে নয়, নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে বিচার দিতে হয়। আরিয়ান সেই বিচার এড়িয়ে বেঁচেছিল 1 বছর, কিন্তু আজ আবার সে ফিরে এসেছে। হয়তো সমুদ্র তাকে ডেকেছে। গাড়ি ধীরে ধীরে একটি নির্জন ভিউ পয়েন্টে এসে থামল। সে দরজা খুলে বাইরে নামল। লবণাক্ত বাতাস তার মুখে এসে লাগল। সামনে শুধু জল আর জল, দিগন্ত পর্যন্ত শুধু জল। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকল সে। হঠাৎ তার কানে যেন ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ। আরিয়ান, তুমি কি সত্যি সব ভুলে গেছ? সে চমকে উঠল। চারদিকে কেউ নেই, শুধু বাতাস, শুধু ঢেউ। কিন্তু কণ্ঠটা, এটা তো মায়ার কণ্ঠ। অসম্ভব, মায়া তো। সে চোখ খুলে চারদিকে তাকালো। কেউ নেই। নিজের বুকের ওপর হাত রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিল। না, এটা আমার কল্পনা। কিন্তু সত্যিই কি কল্পনা? কখনো কখনো অপরাধবোধ মানুষের কানে এমন সব শব্দ শোনায় যা পৃথিবীর আর কেউ শুনতে পায় না। আরিয়ান পকেট থেকে একটি পুরনো চামড়ার ডায়েরি বের করল। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন সাহস পাও তাহলে পুরো সত্যটা লিখে যেও। লেখাটি মায়ার হাতের লেখা। তার হাত কেঁপে উঠল। ডায়েরির ভাঁজের ভেতর থেকে একটি শুকনো সাদা শঙ্খ পড়ে গেল। শঙ্খটি হাতে নিতেই স্মৃতির দরজা খুলে গেল। 1 বছর আগে তারা ছিল 6 জন বন্ধু: আরিয়ান, মায়া, রুদ্র, নাবিলা, ইমন আর সায়ন। অনেক দিনের পরিকল্পনা শেষে তারা এসেছিল সমুদ্র দেখতে। সবাই খুব আনন্দে ছিল। কেউ ছবি তুলছিল, কেউ গান গাইছিল, কেউ ঢেউয়ের সঙ্গে দৌড়াচ্ছিল। শুধু একজন বারবার চুপ হয়ে যাচ্ছিল। সে ছিল মায়া। আরিয়ান লক্ষ্য করেছিল, কিন্তু গুরুত্ব দেয়নি। তার মনে হয়েছিল হয়তো ভ্রমণের ক্লান্তি। কিন্তু সে জানত না, মায়া এমন একটি সত্য বয়ে বেড়াচ্ছে যা তাদের সবার জীবন বদলে দেবে। সেই রাতে সমুদ্রের ধারে বসে সবাই নিজেদের ভবিষ্যতের স্বপ্ন বলছিল। রুদ্র বলল, আমি বিদেশে চলে যাব। নাবিলা হেসে বলল, আমি একটা স্কুল খুলব। ইমন বলল, আমি শুধু চাই সবাই যেন এমন করেই সারা জীবন একসঙ্গে থাকি। সবাই হেসে উঠল, শুধু মায়া হাসল না। সে অনেকক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থেকে ধীরে বলল, সবাই কি সব সময় একসঙ্গে থাকে? প্রশ্নটা শুনে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। তারপর আবার হাসি, আড্ডা, গান। কেউ গুরুত্ব দিল না। কিন্তু আরিয়ানের মনে প্রশ্নটা গেঁথে রইল। রাত বাড়ল। একসময় সবাই হোটেলে ফিরে গেল, কিন্তু মায়া গেল না। সে একা সমুদ্রের ধারে বসে রইল। আরিয়ান দূর থেকে সেটা দেখল। কেন যেন তার মন বলল, যাও, ওর পাশে বসো। সে ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে গেল। সমুদ্রের গর্জনের মাঝেও মায়া তার পদশব্দ শুনতে পেল। পেছন ফিরে না তাকিয়েই বলল, আমি জানতাম তুমি আসবে। আরিয়ান থেমে গেল। তুমি জানলে কিভাবে? মায়া মৃদু হাসল। কারণ এই পৃথিবীতে এখনও একজন মানুষ আছে যে আমার নীরবতার শব্দ শুনতে পায়। আরিয়ানের বুকের অদ্ভুত একটা অনুভূতি জেগে উঠল। সে মায়ার পাশে বসে পড়ল। দুজনেই চুপ। কখনো কখনো নীরবতাই সবচেয়ে দীর্ঘ কথোপকথন। হঠাৎ মায়া বলল, আমি যদি কাল থেকে আর না থাকি, তুমি কি আমাকে মনে রাখবে? আরিয়ান বিরক্ত হয়ে বলল, এমন অদ্ভুত কথা বলছো কেন? মায়া কোনো উত্তর দিল না, শুধু দূরের অন্ধকার সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সেই মুহূর্তে আরিয়ান বুঝতে পারেনি এই প্রশ্নটাই একদিন তার সারা জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে থাকবে। সারা রাত আরিয়ানের চোখে ঘুম আসেনি। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সে সমুদ্রের দিকে তাকিয়েছিল।
রাতের অন্ধকারে শুধু ঢেউয়ের সাদা ফেনাগুলো মাঝে মাঝে জ্বলে উঠছিল। মনে হচ্ছিল যেন অসংখ্য চোখ তাকে দেখছে। মায়ার শেষ প্রশ্নটা বারবার কানে বাজছিল, আমি যদি কাল থেকে আর না থাকি, তুমি কি আমাকে মনে রাখবে? একটা মানুষ এমন প্রশ্ন কেন করে? শুধু কি আবেগের বশে, নাকি সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না? ভোর 5টার দিকে আরিয়ানের একটু ঘুম এসেছিল, কিন্তু বেশিক্ষণ নয়। হঠাৎ দরজায় জোরে ধাক্কা শব্দ। আরিয়ান, তাড়াতাড়ি দরজা খোল! রুদ্রের কণ্ঠ। দরজা খুলতেই রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, মায়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। আরিয়ানের বুক কেঁপে উঠল। মানে? ভোর থেকে সবাই খুঁজছে, ওর রুম খালি, ফোনও রেখে গেছে। কথা শেষ হওয়ার আগেই আরিয়ান দৌড়ে নিচে নেমে এলো। সমুদ্রের তীরে তখন ছোটখাটো হইচই। হোটেলের কর্মচারী, জেলেরা, পর্যটক সবাই খোঁজাখুঁজি করছে। নাবিলা কান্না করছে। ইমন বারবার ফোনে কল দিচ্ছে। ফোন বাজছে, কিন্তু ফোনটা পড়ে আছে মায়ার বিছানার ওপর। হঠাৎ এক বৃদ্ধ জেলে এসে বললেন, ভোরের দিকে একটা মেয়েকে একা সমুদ্রের দিকে হাঁটতে দেখেছিলাম। সবাই একসঙ্গে তার দিকে তাকালো। তারপর বৃদ্ধ মাথা নাড়লেন। কুয়াশা ছিল, তারপর আর দেখিনি। চারদিকে নীরবতা, শুধু ঢেউ, শুধু বাতাস। আরিয়ানের মনে হলো তার বুকের ভেতর কেউ ধীরে ধীরে একটা পাথর বসিয়ে দিচ্ছে। ঠিক তখনই একজন হোটেল বয় দৌড়ে এলো। স্যার, এটা রুমে পেয়েছি। তার হাতে একটি সাদা খাম। খামের ওপরে শুধু লেখা, আরিয়ানের জন্য। আরিয়ানের হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে খাম খুলল। ভেতরে মাত্র একটি কাগজ। তাতে লেখা, সবাই সত্যকে দেখে না, কেউ কেউ সত্যকে লুকিয়ে রাখে, কিন্তু সমুদ্র কখনো কোনো সত্য নিজের কাছে রাখে না। যদি আমি ফিরে না আসি, তাহলে একদিন এই সমুদ্রই তোমাকে সব মনে করিয়ে দেবে। কোনো স্বাক্ষর নেই, তবু বোঝার বাকি নেই, এটা মায়ের লেখা। রুদ্র চিঠিটা পড়ে বলল, এগুলো কি? ও কি আগে থেকে কিছু পরিকল্পনা করেছিল? ইমন মাথা নাড়ল। না, মায়া এমন মেয়ে না। আরিয়ান কিছু বলল না, কারণ সে একটা কথা কাউকে বলেনি। গতরাতে মায়া তাকে আরেকটি কথা বলেছিল, যেটা সে ইচ্ছে করেই লুকিয়ে রেখেছে। সেটা ছিল, সবাইকে বিশ্বাস করো না আরিয়ান, আমাদের মধ্যেই একজন মুখে বন্ধু কিন্তু মনে শত্রু। কেন সে কথাটা কাউকে বলল না? ভয়, নাকি সে নিজেই সন্দেহে পড়ে গিয়েছিল? দুপুর গড়িয়ে গেল। কোস্ট গার্ড এলো, নৌকা নামল, ডুবুরিরা সমুদ্রে নামল, কিন্তু মায়ার কোনো খোঁজ নেই। সন্ধ্যার দিকে সবাই ক্লান্ত হয়ে হোটেলে ফিরল, কিন্তু আরিয়ান ফিরল না। সে একা বসে রইল সেই জায়গায়, যেখানে আগের রাতে মায়ার সঙ্গে শেষ কথা হয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল বালুর নিচে অর্ধেক চাপা পড়ে থাকা একটা ছোট্ট রূপার লকেট। সে তুলে নিল। লকেটটা খুলতেই ভেতরে দুটি ছবি, এক পাশে মায়া, অন্য পাশে আরিয়ান নিজেই। সে স্তব্ধ হয়ে গেল। তার মাথায় যেন বজ্রপাত হলো। মায়া কি তাকে ভালোবাসত? কিন্তু কখনো বলেনি কেন? ঠিক তখনই পেছন থেকে একটা শান্ত কণ্ঠ ভেসে এলো, কিছু কিছু ভালোবাসা মুখে বলা হয় না। আরিয়ান ঘুরে দাঁড়ালো। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সাদা দাড়ি, সমুদ্রের দিকে স্থির দৃষ্টি। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তুমি যাকে খুঁজছো তাকে হয়তো আর খুঁজে পাবে না, কিন্তু সে যে সত্য লুকিয়ে রেখে গেছে, সেটি একদিন তোমার জীবন বদলে দেবে। আরিয়ান বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি মায়াকে চিনতেন? বৃদ্ধ শুধু মৃদু হেসে বললেন, আমি মানুষকে নয়, মানুষের চোখের ভেতরের ঝড়কে চিনি। একথা বলেই তিনি ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। আরিয়ান কয়েক সেকেন্ডের জন্য সমুদ্রের দিকে তাকালো। আবার যখন বৃদ্ধের দিকে তাকালো, তিনি আর নেই। চারদিকে খোলা বালুচর, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। আরিয়ানের শরীর শিউরে উঠল। সে বুঝতে পারছিল, তা শুধু একটি নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এখানে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা তাদের 6 জনের জীবন চিরতরে বদলে দিতে চলেছে। রাত প্রায় 10:30। হোটেলের ছাদে একা দাঁড়িয়ে ছিল আরিয়ান। দূরে সমুদ্রের ঢেউগুলো কালো অন্ধকারের বুক চিরে তীরে আছড়ে পড়ছে। আকাশে মেঘ জমেছে, চাঁদ নেই, তারা নেই,
শুধু অন্ধকার। তার হাতে এখনও সেই রূপার লকেট। লকেটের ভেতরের ছবিটা যেন হাজারটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। মায়া কি সত্যিই তাকে ভালোবাসতো? যদি ভালোবাসতো তাহলে কখনো বলেনি কেন? আর যদি না ভালোবাসতো তাহলে নিজের ছবির পাশে আরিয়ানের ছবি কেন? ঠিক তখনই পেছন থেকে নাবিলার কণ্ঠ ভেসে এলো। তুমি এখনো জেগে আছো? আরিয়ান ঘুরে তাকালো। নাবিলার চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। সে ধীরে ধীরে এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনেই চুপ। সমুদ্রের শব্দই যেন কথা বলছিল। হঠাৎ নাবিলা বলল, তুমি কি বিশ্বাস করো একজন মানুষ হঠাৎ করে হারিয়ে যেতে পারে? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। জানি না। আমি জানি মায়া এমন মেয়ে না। আরিয়ান তাকালো। নাবিলা নিচু গলায় বলল, ও গত 1 মাস ধরে খুব বদলে গিয়েছিল। কিভাবে? সবসময় যেন ভয় পেত, বারবার ফোন বদলাতো, কেউ কল করলে বাইরে গিয়ে কথা বলতো। আরিয়ানের বুক ধড়ফড় করতে লাগলো। তুমি আগে বলনি কেন? কারণ ও আমাকে কথা দিয়েছিল। কি কথা? নাবিলা চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ও বলেছিল যদি কোনোদিন ওর কিছু হয় তাহলে একটা খাম তোমার হাতে তুলে দিতে। আরিয়ান যেন জমে গেল। খামটা কোথায়? নাবিলা ব্যাগ থেকে একটি ছোট বাদামি রঙের খাম বের করল। খামের ওপরে লেখা, শুধু আরিয়ানের জন্য। আরিয়ানের আঙুল কাঁপছিল। সে ধীরে ধীরে খাম খুলল। ভেতরে একটা ছোট্ট কাগজ, তাতে মাত্র 3টি লাইন। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তাকেই সবচেয়ে কম চেনো। আমার ডায়েরির শেষ পাতাটা পড়ো। সমুদ্র কখনো মিথ্যা বলে না। আর কিছু নেই। নাবিলা বিস্ময়ে বলল, এটার মানে কি? আরিয়ান কোনো উত্তর দিতে পারল না। তার মনে পড়ল মায়ার ডায়েরি। সে তো এখনো গাড়ির ভেতরে রাখা। দুজন দ্রুত নিচে নেমে এলো। গাড়ি খুলে ডায়েরিটা বের করল। পাতা উল্টাতে উল্টাতে শেষ পাতায় পৌঁছালে, কিন্তু শেষ পাতাটা ছেঁড়া। কেউ খুব যত্ন করে সেটা খুলে নিয়ে গেছে। আরিয়ানের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটা ছোট্ট কাগজ মেঝেতে পড়ে গেল। সেটা ছিল একটি রিসোর্টের বিল। বিলের তারিখ তাদের এই সমুদ্র ভ্রমণের ঠিক 7 দিন আগে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিলে 2 জনের নাম লেখা, মায়া আর আরেকটি নাম দেখে আরিয়ানের শরীর ঠান্ডা হয়ে গেল। সেটা ছিল রুদ্র। সে বিশ্বাসই করতে পারছিল না। রুদ্র? রুদ্র তো বলেছিল সে আগে কখনো এই শহরে আসেনি। তাহলে মিথ্যা বলেছিল কেন? নাবিলা অবাক হয়ে বলল, এটা কি সম্ভব? আরিয়ান কিছু বলল না। তার মনে পড়ল গত কয়েক মাস ধরে রুদ্র আর মায়ার মধ্যে প্রায় ঝগড়া হতো। তখন সবাই ভেবেছিল সাধারণ বন্ধুত্বের ঝামেলা, কিন্তু এখন সবকিছু যেন নতুন অর্থ নিচ্ছে। হঠাৎ করিডোরে কারো দ্রুত হাঁটার শব্দ। 2 জন দরজার দিকে তাকালো। রুদ্র। সে কিছুটা অস্থির। তাদের দেখে থেমে গেল। তার চোখ হঠাৎ আরিয়ানের হাতে থাকা বিলের ওপর পড়ল। 1 মুহূর্তের জন্য তার মুখের রং বদলে গেল, কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, তোমরা এখানে কি করছো? আরিয়ান শান্ত গলায় বলল, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তুমি কি এর আগে এই সমুদ্র শহরে এসেছিলে? রুদ্র 1 সেকেন্ড থেমে বলল, না। আরিয়ান ধীরে ধীরে বিলটা তার সামনে ধরল। রুদ্রের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে বুঝে গেছে একটি পুরনো গোপন সত্য আজ আর লুকিয়ে রাখা যাবে না। তার ঠোঁট শুকিয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে শুধু বলল, তোমরা যা ভাবছো ঘটনা আসলে তা নয়। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো। সমুদ্রের গর্জন যেন আরও জোরে শোনা যাচ্ছে। তার মনে হচ্ছিল আজ রাতেই হয়তো এমন একটি সত্য প্রকাশ পাবে যা তাদের বন্ধুত্ব, বিশ্বাস আর ভালোবাসার সমস্ত ভিত্তি ভেঙে দেবে। রুদ্রের কণ্ঠ কেঁপে উঠেছিল, তোমরা যা ভাবছো ঘটনা আসলে তা নয়। কথাটা বলেই সে চুপ করে গেল। ঘরের ভেতর এমন নীরবতা নেমে এলো যেন বাইরের সমুদ্র থেমে গেছে। আরিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তার চোখে রাগ ছিল না, ছিল শুধু উত্তর খোঁজার আকুতি। তাহলে সত্যিটা বলো। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল।
তারপর বিছানার ধারে বসে মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি আগে এখানে এসেছিলাম। নাবিলা বিস্ময়ে বলল, মায়ার সঙ্গে? রুদ্র মাথা নাড়ল। 3 মাস আগে। আরিয়ানের বুকের ভেতর যেন ধাক্কা লাগল। কেন? রুদ্র অনেকক্ষণ চুপ থেকে বলল, মায়া আমাকে ডেকেছিল। কিসের জন্য? সে খুব ভয় পেয়েছিল। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। রুদ্র বলতে শুরু করল, 3 মাস আগে মায়া হঠাৎ একদিন ফোন করেছিল। তার কণ্ঠ কাঁপছিল। রুদ্র, আমার সঙ্গে একটু দেখা করবে? রুদ্র ভেবেছিল সাধারণ কোনো সমস্যা, কিন্তু দেখা করার পর বুঝল বিষয়টা ভিন্ন। মায়া একটি পুরনো ফাইল তার হাতে তুলে দিয়েছিল। সে বলেছিল, যদি আমার কিছু হয়ে যায় এটা আরিয়ানের হাতে দেবে। রুদ্র অবাক হয়ে বলেছিল, এত নাটক করছো কেন? মায়া উত্তর দেয়নি, শুধু বলেছিল, সবাইকে বিশ্বাস করো না। বর্তমানে ফিরে আরিয়ান প্রশ্ন করল, ফাইলটা কোথায়? রুদ্র চোখ বন্ধ করল। হারিয়ে গেছে। হারিয়ে গেছে? নাকি তুমি লুকিয়ে রেখেছে? রুদ্র রাগে উঠে দাঁড়ালো। আমি মিথ্যা বলছি না। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সবাই চমকে উঠল। রাত তখন প্রায় 12টা। এই সময় কে আসবে? রুদ্র দরজা খুলল। বাইরে একজন বৃদ্ধ হোটেল কর্মচারী দাঁড়িয়ে, তার হাতে একটি ছোট কাঠের বাক্স। তিনি বললেন, এটা রিসেপশনে রেখে গিয়েছিল এক মেয়ে। বলেছিল যদি সে ফিরে না আসে তাহলে 3 দিন পরে যেন এই বাক্সটা আরিয়ান নামে একজনকে দেওয়া হয়। সবাই একসঙ্গে বাক্সটার দিকে তাকিয়ে রইল। আরিয়ানের হাত কাঁপছিল। ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে একটি পেন ড্রাইভ, একটি পুরনো চাবি আর একটি চিঠি। চিঠিতে লেখা, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝবে আমি আর ফিরিনি, কিন্তু আমার মৃত্যুর জন্য সমুদ্রকে দোষ দিও না। সত্যটা মানুষের ভেতরে লুকিয়ে আছে। আরিয়ানের চোখ ভিজে চিঠির নিচে আরও একটি লাইন, পেন ড্রাইভে সব উত্তর আছে, কিন্তু সেটা দেখার আগে মনে রেখো, সত্য জানলে হয়তো তোমরা আর আগের মতো বন্ধু থাকবে না। ঘরের ভেতর নিস্তব্ধতা। নাবিলা ফিসফিস করে বলল, এখনই চালাও। রুদ্র দ্বিধায় পড়ে গেল। আরিয়ান ল্যাপটপ বের করল, পেন ড্রাইভ লাগালো। স্ক্রিনে একটিমাত্র ভিডিও, ফাইলের নাম লাস্ট মেসেজ। ভিডিও চালু হলো। স্ক্রিনে দেখা গেল মায়া, মুখে ক্লান্তি, চোখ দুটো লাল। সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে বলল, যদি তোমরা এই ভিডিও দেখো তাহলে বুঝবে আমি আর তোমাদের মাঝে নেই। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। মায়া বলল, আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু আমাদের মধ্যে একজন এমন একটি ভুল করেছে যার মূল্য সবাইকে দিতে হবে। ভিডিও হঠাৎ কেঁপে উঠল। কয়েক সেকেন্ড শব্দ বন্ধ, তারপর আবার মায়ার কণ্ঠ, আমি নাম বলছি না, কারণ আমি চাই সত্যটা তোমরাই খুঁজে বের করো। ঠিক তখনই ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। স্ক্রিন কালো, ফাইল শেষ। সবাই হতবাক। রুদ্র ফিসফিস করে বলল, এটাই শেষ? আরিয়ান আবার চালানোর চেষ্টা করল। না, ভিডিও সত্যি এখানেই শেষ। ঠিক সেই মুহূর্তে বাইরে প্রবল বজ্রপাত হলো। সমুদ্রের দিক থেকে প্রচণ্ড বাতাস এসে জানালায় আঘাত করল। হঠাৎ কাঠের বাক্সের নিচে লুকিয়ে থাকা আরেকটি ছোট কাগজ উড়ে মেঝেতে পড়ল। আরিয়ান সেটা তুলে নিল। সেখানে কেবল একটি ঠিকানা লেখা, লাইট হাউস রোড, পুরনো বাতিঘর। নিচে একটি সময়, ভোর 5টা, আর শেষ লাইনে, যদি সাহস থাকে একাই এসো। আরিয়ান জানালার বাইরে তাকালো। দূরে সমুদ্রের অন্ধকারের মধ্যে পুরনো বাতিঘরের আলো একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। তার মনে হলো সত্য এখন আর খুব দূরে নয়, কিন্তু সেই সত্য হয়তো তাদের কারো জীবন আর আগের মতো থাকতে দেবে না। না, রাত তখন প্রায় 1টা। হোটেলের ঘড়ির কাঁটা যেন অস্বাভাবিক ধীরে চলছিল। কেউ ঘুমাতে পারেনি। মায়ার ভিডিও, রহস্যময় বাক্স আর পুরনো বাতিঘরের ঠিকানা সব মিলিয়ে যেন চারপাশের বাতাসও ভারী হয়ে উঠেছে। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল। আজ সমুদ্রটা অন্যরকম, শান্ত নয়। মনে হচ্ছে ঢেউগুলো যেন তীরে এসে কিছু বলতে চাইছে। তার পেছনে এসে দাঁড়ালো নাবিলা। নিচু গলায় বলল, তুমি কি সত্যিই একা যাবে? আরিয়ান মাথা নাড়ল। মায়া যদি লিখে থাকে একা যেতে, তাহলে নিশ্চয়ই তার কারণ আছে। আমি ভয় পাচ্ছি। আমিও। কিন্তু কিছু সত্য আছে যেগুলোর সামনে একা দাঁড়াতেই হয়। ভোর 4:45। আকাশ তখনও পুরো আলোয় ভরেনি।
সমুদ্রের ওপরে হালকা কুয়াশা। আরিয়ান গাড়ি চালিয়ে পুরনো বাতিঘরের দিকে এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশে বিশাল পাথর, দূরে দূরে নারকেল গাছ, চারপাশে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ সে রিয়ার ভিউ মিররে তাকালো। একটি কালো গাড়ি অনেক দূরে, কিন্তু একই গতিতে তার পেছনে আসছে। আরিয়ান গতি বাড়ালো, ওরাও বাড়ালো। সে কমাল, ওরাও কমাল। এটা আর কাকতালীয় নয়, কেউ তাকে অনুসরণ করছে। সে কিছু না বুঝিয়ে হঠাৎ ডান দিকের একটি সরু রাস্তা ধরে ঢুকে পড়ল। পেছনের গাড়িটাও ঢুকল। এবার নিশ্চিত কেউ তাকে নজর রাখছে। 5টা বাজতে 2 মিনিট বাকি। পুরনো বাতিঘরের সামনে এসে গাড়ি থামালো আরিয়ান। বাতিঘরটি বহু বছরের পুরনো, দেয়ালের রং উঠে গেছে, জানলার কাঁচ ভাঙা। সমুদ্রে লোনা হাওয়ায় লোহার দরজায় মরিচা পড়ে গেছে। দূরে ঢেউ আছড়ে পড়ছে পাথরে। মনে হচ্ছে পুরো জায়গাটা বহুদিন ধরে কোনো মানুষের অপেক্ষায় আছে। আরিয়ান ধীরে ধীরে ভেতরে ঢুকল। পায়ের নিচে শুকনো কাঠের শব্দ, উপরের সিঁড়ি বেয়ে বাতাস নিচে নেমে আসছে। ঠিক তখনই টপ টপ করে কোথাও থেকে পানির ফোঁটা পড়ার শব্দ হচ্ছিল। সে মোবাইলে টর্চ চালালো, আলো ঘুরিয়ে দেখতে লাগলো। হঠাৎ দেয়ালে একটি খোদাই করা বাক্য চোখে পড়ল, সত্য কখনো মরে না, মানুষ মরে। আরও কয়েক ধাপ এগিয়ে যেতেই মেঝেতে একটি ছোট্ট টিনের বাক্স, বাক্সের ওপর লেখা আরিয়ান। তার বুকের ভেতর আবার ধুকপুক শুরু হলো। বাক্স খুলতেই ভেতরে পেল একটি পুরনো ক্যাসেট রেকর্ডার, একটি অডিও টেপ আর একটি চিঠি। চিঠিতে মায়ের হাতের লেখা, আরিয়ান, তুমি যদি এখানে পৌঁছাও তাহলে বুঝবো তুমি এখনো সত্যকে ভয় পাওনি। এই টেপে এমন কিছু আছে যা আমি কাউকে বলতে পারিনি। তবে একটা কথা মনে রেখো, টেপটা শোনার আগে চারপাশে একবার তাকিও, কারণ তুমি হয়তো একা নও। আরিয়ানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে চারদিকে তাকালো। কেউ নেই, তবুও যেন অনুভব করলো কেউ তাকে দেখছে। সে ক্যাসেটটা চালু করলো। কিছুক্ষণ শুধু বাতাসের শব্দ, তারপর মায়ার কণ্ঠ। আজ 12ই অক্টোবর। আমি জানি না এই রেকর্ডিং কখন কার হাতে পৌঁছাবে, কিন্তু যদি এটা আরিয়ান শোনে তাহলে আমি শুধু একটা কথাই বলবো, তুমি কোনোদিন নিজেকে দোষ দিও না, কারণ সত্যিটা তুমি জানতেই না। আরিয়ানের চোখ ভিজে উঠল। টেপ চলতে থাকলো। আমি একটা বড় ভুল করেছি। আমি এমন একজন মানুষকে বিশ্বাস করেছি যে আমাদের সবার বন্ধু সেজেছিল। হঠাৎ টেপে আরেকটি কণ্ঠ শোনা গেল, একজন পুরুষ, স্পষ্ট নয়, শুধু একটি বাক্য, রেকর্ডিং বন্ধ করো। তারপর একটা ধস্তাধস্তির শব্দ, মায়ার চিৎকার, তারপর নিস্তব্ধতা। টেপ শেষ। ঘরের ভেতর আবার শুধু বাতাসের শব্দ। আরিয়ান যেন জমে গেল। ঠিক তখনই পেছনে কারো পায়ের শব্দ। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াতেই টর্চের আলো পড়ল এক পরিচিত মুখে, রুদ্র। কিন্তু সে একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে ইমন। আর তাদের দুজনের মুখেই এমন এক আতঙ্ক যেন তারা অনেক আগে থেকেই এই জায়গাটাকে চিনত। রুদ্র কাঁপা গলায় বলল, আরিয়ান, দয়া করে টেপটা কাউকে শুনিও না। আরিয়ান বিস্ময়ে তাকিয়ে রইল। কেন? রুদ্র মাথা নিচু করল, তারপর ধীরে ধীরে বলল, কারণ সেই রাতে যা ঘটেছিল আমরা সবাই তার সাক্ষী ছিলাম, কিন্তু সত্যিটা কেউ বলেনি। ঠিক সেই মুহূর্তে বাতিঘরের ওপর দিয়ে এক ঝাপটা বাতাস বয়ে গেল। দূরে সমুদ্র গর্জে উঠল। আরিয়ান বুঝতে পারল এখন আর ফিরে যাওয়ার পথ নেই, কারণ সত্য অবশেষে দরজায় কড়া নাড়ছে। বাতিঘরের ভেতর এমন নীরবতা নেমে এলো যেন সময়ও থেমে গেছে। আরিয়ানের চোখ স্থির রুদ্র আর ইমনের দিকে। সে ধীরে ধীরে বলল, সব কথা আজ বলবে, একটা কথাও লুকাবে না। রুদ্র গভীর নিঃশ্বাস নিল, তার চোখে জল। মনে হচ্ছিল বহুদিন ধরে বুকের ভেতর চাপা পড়ে থাকা একটা পাহাড় আজ ভেঙে পড়বে। সেই রাতের গল্প রুদ্র বলতে শুরু করল। সেদিন রাতে সবাই যখন হোটেলে ফিরেছিল, মায়া আমাকে ফোন করেছিল। সে বলল, খুব জরুরি কথা আছে। আমি একাই সমুদ্রের ধারে গেলাম। আরিয়ান চুপচাপ শুনছে। বাতাসের শব্দ যেন আরও ভারী হয়ে উঠেছে। রুদ্র বলল, মায়া তখন কাঁদছিল। সে বলল সে একটা বড় ভুল করেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভুল? সে শুধু বলল, আমি এমন একটা সত্য জেনে গেছি
যেটা প্রকাশ পেলে অনেক মানুষের জীবন বদলে যাবে। একটি ভিডিও। রুদ্র জানালো মায়ার মোবাইলে একটি ভিডিও ছিল, সেটি দুর্ঘটনাবশত রেকর্ড হয়ে গিয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ী রাতের গভীরে সমুদ্রের সংরক্ষিত এলাকায় অবৈধ রাসায়নিক বর্জ্য ফেলছে। এই কাজের সঙ্গে কয়েকজন স্থানীয় কর্মকর্তা জড়িত। মায়া সাংবাদিকতা পড়ত, সে সিদ্ধান্ত নিয়েছিল সব তথ্য প্রকাশ করবে। কিন্তু এরপর থেকেই অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে, হুমকি, ভয় দেখানো, চুপ থাকার বিনিময়ে টাকা। মায়া কিছুই মানেনি। আরিয়ান বিস্ময়ে বলল, তাহলে এটা প্রেমের গল্প ছিল না? রুদ্র মৃদু হাসল, না, তুমি শুধু মায়ার ভালো বন্ধু ছিলে। সে তোমাকে বিশ্বাস করত, কারণ সে জানত তুমি সত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আরিয়ানের বুকটা হঠাৎ হালকা হয়ে গেল। 1 বছরের অপরাধ বোধ যেন ধীরে ধীরে গলতে শুরু করল। কিন্তু মায়া হারিয়ে গেল কিভাবে? ইমন এবার কথা বলল, তার কণ্ঠ কাঁপছিল। সেই রাতে আমরা 3 জন সমুদ্রের ধারে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ 2টো কালো গাড়ি এসে থামল। 4-5 জন লোক নেমে এলো। তারা মায়ার কাছ থেকে ফোনটা চাইছিল। মায়া ফোনটা দিতে রাজি হয়নি। সে দৌড়ে পালাতে শুরু করল। লোকগুলোও দৌড়াল। রুদ্রও ছুটেছিল, ইমনও। কিন্তু অন্ধকারে, পিচ্ছিল পাথরে মায়ার পা পিছলে যায়। সে সরাসরি নিচের ঢেউয়ের মধ্যে পড়ে যায়। সবাই ছুটে গিয়েছিল, কিন্তু তখন সমুদ্র ছিল ভয়ঙ্কর। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল ঢেউ তাকে চোখের আড়াল করে দেয়। রুদ্র মাথা নিচু করে কাঁদতে লাগল। আমরা পুলিশকে সত্যিটা বলিনি, কারণ ওই লোকগুলো আমাদেরও মেরে ফেলার হুমকি দিয়েছিল। আমরা কাপুরুষের মতো চুপ ছিলাম। আরিয়ান ধীরে ধীরে বলল, তাহলে মায়া মারা গেছে? ঠিক তখনই বাতিঘরের বৃদ্ধ রক্ষক ভেতরে ঢুকলেন। তিনি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি বললেন, সমুদ্র কাউকে ফিরিয়ে দেয় না, একথা সবাই বলে, কিন্তু সত্যিটা অন্য। সমুদ্র মানুষকে ফিরিয়ে দেয়, তবে দেহ নয়, তার শিক্ষা ফিরিয়ে দেয়। তিনি একটি পুরনো জলরোধী ব্যাগ আরিয়ানের হাতে দিলেন। এটা 3 দিন পরে পাথরের ফাঁকে আটকে ছিল। ব্যাগের ভেতরে ছিল মায়ার ক্যামেরার মেমোরি কার্ড, সেই ভিডিও, সব প্রমাণ অক্ষত। মায়া শেষ পর্যন্ত সত্যকে বাঁচিয়ে রেখে গিয়েছিল। 6 মাস পরে সংবাদ মাধ্যমে বড় খবর প্রকাশিত হলো। সমুদ্র দূষণের সঙ্গে জড়িত একটি বড় চক্র গ্রেফতার হয়েছে। ভিডিওটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। রুদ্র আদালতে সত্য স্বীকার করল, ইমনও সাক্ষ্য দিল। আরিয়ান মায়ার নামে একটি পরিবেশ সুরক্ষা ট্রাস্ট গঠন করল। প্রতি বছর সেই সমুদ্র সৈকতে শত শত শিক্ষার্থী এসে পরিবেশ রক্ষার শপথ নেয়। 1 বছর পরে রিয়ান আবার সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে। সূর্য অস্ত যাচ্ছে। ঠিক আগের মতোই ঢেউ আসছে, ঠিক আগের মতোই বাতাস বইছে। কিন্তু আজ তার বুকের ভেতর আর কোনো অপরাধ বোধ নেই। সে ধীরে ধীরে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মায়া, তুমি আমাকে শিখিয়েছে সত্যকে যতই চাপা দেয়া হোক, একদিন না একদিন সে ঢেউ হয়ে ফিরে আসে। একটি সাদা শিগাল আকাশে উড়ে গেল। দূরে সূর্যের শেষ আলো সমুদ্রের জলে মিলিয়ে গেল। আরিয়ান মৃদু হেসে গাড়ির দিকে হাঁটতে শুরু করল। পেছনে শুধু সমুদ্রের গর্জন, কিন্তু আজ সেই গর্জনে ভয় নেই, আছে মুক্তি।